সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জিসকা ফার্মা নিবেদিত পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রিফ। একজন নারীর জীবনে সবচাইতে কাঙ্ক্ষিত সময় তার গর্ভাবস্থা। তবে সব গর্ভাবস্থায় কি একজন নারীর জীবনে আশীর্বাদ? আপনার অনাগত সন্তানটি কতটুকু স্বাস্থ্য সুরক্ষিত রয়েছে এবং সেই সাথে আপনার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে আপনার কতটুকু সতর্ক হওয়া প্রয়োজন। দর্শক, আজ কথা বলবো এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার রওশন-আরা খানম, যিনি স্ত্রীরোগ এবং প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ, বিভাগীয় প্রধান, ইউএস বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল। ম্যাম, স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ। আমি শুভেচ্ছা জানাচ্ছি দর্শকদের যারা শুনছেন। ম্যাম, গর্ভাবস্থার অন্যতম একটি জটিলতা একটোপিক গর্ভাবস্থা কিংবা একটোপিক প্রেগনেন্সি, যেটা নিয়ে আজ আমরা কথা বলছি। শুরুতে জানা জরুরি, একটোপিক প্রেগনেন্সি বলতে আমরা কি বুঝি? আসলে একটোপিক প্রেগনেন্সি বিষয়ে আমরা আজকে কেন কথা বলছি সেটা মনে হয় একটু জানা দরকার। যে একটোপিক প্রেগনেন্সি একটা মারাত্মক অবস্থা, যেটা যদি সময় মতো চিকিৎসা না হয় মায়ের মৃত্যু হতে পারে। তাহলে সেই অনেকেই এই বিষয়টা আসলে অত ভালো জানেন না, সেই জন্য আমাদের এই বিষয়টা নিয়ে কথা বলা জরুরি মনে করেছে। তো এখানে আমার হাতে একটা ছবি আছে যেখানে জরায়ু, এই দুটো হলো ফ্যালোপিয়ান টিউব, এখানে আছে ওভারি, এটা ভ্যাজাইনা। এই যখন কোনো প্রেগনেন্সি জরায়ুর নির্দিষ্ট জায়গার বাইরে হয়ে থাকে তখনই এটাকে আমরা একটোপিক প্রেগনেন্সি বলে থাকি। সাধারণত 97% ক্ষেত্রে দেখা যায় ফ্যালোপিয়ান টিউবের মধ্যে প্রেগনেন্সি হয়ে থাকে। ফ্যালোপিয়ান টিউব তো একটা লম্বা জায়গা, এর বিভিন্ন জায়গায় হতে পারে, বাট এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে 97% ক্ষেত্রে হয়ে থাকে। এছাড়া ওভারিতে হতে পারে, সার্ভিক্স হতে পারে, এই কর্ণতে হতে পারে এরকম, অথবা অ্যাবডোমিনাল ক্যাভিটি মানে পেটের ভিতরেও হতে পারে। এই যে অস্থানিক প্রেগনেন্সিটা, সেটাকে একটোপিক প্রেগনেন্সি বলা হয়ে থাকে। আচ্ছা, তো এটি তো অন্যতম একটি জটিলতা। একজন মায়ের জরায়ুতে না হয়ে তার অন্যান্য শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোতে প্রেগনেন্সি ডেভেলপ করছে, সেটা তো একজন মায়ের জন্য হুমকি স্বরূপ। কি কারণে একজন মা এই ধরনের হুমকির সম্মুখীন হতে পারেন? একেবারে নির্দিষ্ট করে কোনো কারণ বলা যাবে না যে ঠিক এই কারণেই একটোপিক প্রেগনেন্সি হয়ে থাকে, তবে কিছু রিস্ক ফ্যাক্টর সম্পর্কে বলা যেতে পারে। যেমন এখনকার সময়ের জন্য সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টর হচ্ছে যে পিআইডি মানে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, অর্থাৎ এই জরায়ু এবং এর আশেপাশের অর্গানগুলিতে যখন ইনফেকশন হয়, এটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হতে পারে, অর্থাৎ যৌন রোগ হতে পারে, অথবা অন্যান্য যে কোনো কারণে আরও কারণ আছে সেগুলিতে হতে পারে। যখন এই অসুখটা হয়ে থাকে তখন অনেক সময় দেখা যাচ্ছে এই টিউবগুলি পার্শিয়ালি ব্লক হয়ে যাচ্ছে, অথবা কুচকানো অবস্থা হয়ে যাচ্ছে, বা অন্য কোনো অসুবিধাগুলির জন্য বেশি হচ্ছে একটোপিক প্রেগনেন্সি। অর্থাৎ এখান থেকে যে বাচ্চাটা শুরু হলো সেটা জরায়ুর ভিতরে আসতে পারলো না, পথে কোথাও বাধা পেয়ে আটকে গেল, সেরকম একটা অবস্থা হতে পারে। এছাড়া আরও কিছু কারণ আছে, যেমন এখন ইনফার্টিলিটি অর্থাৎ বন্ধ্যাত্ব কিন্তু আমাদের মহিলাদের মধ্যে অনেক বেশি দেখা যাচ্ছে, যে জন্য হয় কি আমরা যখন বন্ধ্যাত্বের চিকিৎসা দেই তখন এর প্রবণতা বেড়ে যায় একটোপিক প্রেগনেন্সির। এছাড়া আরও যেটা হয়ে থাকে পিল ইউজার্স বলতে ইমার্জেন্সি পিল কিন্তু এখন অনেক মহিলারাই খেয়ে থাকেন। অনেকে তো এটাকে, বিশেষ করে যারা নতুন বিয়ে হয়েছে তারা এটা ব্যবহার করে থাকেন। এছাড়াও অনেকে কন্ট্রাসেপটিভ মেজার হিসাবে ইমার্জেন্সি পিলই ব্যবহার করে, তাদের ক্ষেত্রে এটা হয়ে থাকে। যারা শুধু প্রজেস্টেরন, যেমন বাচ্চা হওয়ার পরপর যে মায়েরা বুকের দুধ খাওয়াচ্ছেন, তারা কিন্তু আমরাই তাদেরকে সাজেস্ট করি প্রজেস্টেরন অনলি পিলের জন্য। অনেক সময় এই পিলটারও ফেলিওর হয়ে থাকে। আবার অনেক সময় হয় কি কপার টি, আপনারা জানেন আইইউডি অর্থাৎ ইন্ট্রাইউটারাইন ডিভাইস ব্যবহার করা, সেই সময়ে অনেক সময় সেটার ফেলিওরের জন্য হয়ে থাকে। এরকম বিভিন্ন কারণে আমরা রিস্ক ফ্যাক্টরগুলিকে বলতে পারি। অথবা যাদের আগের হিস্ট্রি আছে যে তারা অতীতে বাচ্চা অ্যাবর্শন করিয়েছেন, ইচ্ছাকৃতভাবে অ্যাবর্শন করিয়েছেন, তাদের মধ্যে হয়ে থাকে। যাদের অনেক দিনের ইনফার্টিলিটি মানে বাচ্চা হচ্ছে না, তাদের মধ্যে তো কিছু ফ্যাক্টরস আছে যে কারণে বাচ্চা হচ্ছে না, তাদের মধ্যে হয়ে থাকে। যারা ইনফার্টিলিটির চিকিৎসা নিচ্ছেন তাদের মধ্যে হয়ে থাকে। এরকম
এগুলি রিস্ক ফ্যাক্টর। মানে নানাবিধ কারণে একজন মায়ের একটুবি প্রেগন্যান্সি হতে পারে, একদম পিনপয়েন্ট করে বলা যাবে না ঠিক এই কারণটার জন্যই হচ্ছে। কিন্তু একটি বিষয়ের ক্ষেত্রে আপনি বারবারই উল্লেখ করছিলেন যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল খাওয়ার বিষয়টিতে তিনি যদি কনসার্ন না থাকেন, এই যে ইমার্জেন্সি পিলগুলো খাচ্ছে, হুটহাট করে ইমার্জেন্সি পিল খাচ্ছে, এটির পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার অনেক অনেক রকম শঙ্কা রয়েছে। তার মাঝে অন্যতম একটি জটিলতা একটুবি প্রেগন্যান্সি। তাই একজন মা নতুন বিয়ে হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই পরিবার পরিকল্পনা ব্যাপারটিতে কিংবা কোন ধরনের পিল গ্রহণ করবে সেক্ষেত্রে একজন স্ত্রীরোগ এবং প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞের শরণাপন্ন হলে ভালো হয়। তার সাথে পরামর্শ করে যদি উনি শুরু করেন সেটা ওনাদের জন্য ভালো হবে, সেফ হবে। নিশ্চয়ই তাই। ম্যাম, একটু জানতে চাই, একজন মায়ের গর্ভাবস্থা, এটা তো সব মায়ের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি সময়, তার অনেক স্বপ্নের একটি সন্তান আসতে চলছে। তো সেই সন্তানটি যদি একটুবি প্রেগন্যান্সি হয় কিংবা জরায়ুতে না হয়ে অন্য কোথাও হয়, সেটা তো তার জন্য খুব কষ্টের একটি বিষয়। তো সেক্ষেত্রে কিভাবে তিনি বুঝবেন? বুঝার কি কোনো উপায় রয়েছে? বোঝার উপায় বলতে আমরা যদি এটা সবার মধ্যে জানাতে পারতাম এবং মানুষ এটা গ্রহণ করত যে প্রেগনেন্সি টেস্ট পজিটিভ অথবা ডেট পার হয়ে গেলে, তার মেনস্ট্রুয়েশনের ডেটটা পার হয়ে গেলে 2-4 দিন গেলে একটা প্রেগনেন্সি টেস্ট ঘরেই তো এখন করা যায়, এখন কোথাও যেতেও হয় না, ঘরেও করা যায়। তো ঘরে করে যদি পজিটিভ দেখেন, সাথে সাথে একজন ডাক্তারের পরামর্শ নেওয়া বা 6 উইক্সের মধ্যে একটা আলট্রাসোনোগ্রাফি করে দেখা, 6 to 8 উইক্সের মধ্যে, যে ঠিক মতো জায়গা মতো প্রেগনেন্সি স্যাকটা আছে কিনা, এটা ইউটারাসের ভিতর আছে কিনা, এটা যদি আমরা নিশ্চিত করতে পারতাম প্রত্যেক মহিলার ক্ষেত্রে, তাহলে আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারতাম এবং সেই অনুযায়ী চিকিৎসা দিতে পারতাম এবং জটিলতাটা অ্যাভয়েড করতে পারতাম। নিশ্চয়ই তাই। তো আমরা কখনোই চাই না কোনো মা জটিলতার সম্মুখীন হোক। তাই আপনি যেমনটি বলছিলেন যে এই যে পরীক্ষাটি প্রেগনেন্সি টেস্টের পাশাপাশি অন্যান্য আলট্রাসোনোগ্রাম, এক্ষেত্রে তো আপনাদের পরামর্শ থাকে প্রত্যেকটি গর্ভবতী মাকে অ্যান্টিনেটাল চেক আপ করানোর। অ্যান্টিনেটাল চেক আপটা আসলে কেন করা জরুরি? আমাদের দেশের প্রেক্ষাপটে যারা পেরিফেরিতে রয়েছে বা যারা একটু লো সোসিওইকোনমিক কন্ডিশনে, তারা কিন্তু চিন্তাই করে নিচ্ছে যে আমাদের মায়েরা নর্মাল ডেলিভারি করিয়েছে, বাড়িতে কখনো চিকিৎসকের শরণাপন্ন হতে হয়নি, কিংবা তার মায়েরা তো নর্মালি হয়েছে, কেন আমরা এই যুগে এসে একজন চিকিৎসকের কাছে যাব? বা প্রেগনেন্সির পুরো সময়টাতে কি কারণে একজন গর্ভবতী মায়ের একজন স্বাস্থ্য সুরক্ষা গ্রহণ করা জরুরি, বিষয়টা যদি আপনি একটু আমাদেরকে অ্যাওয়ার করেন। এমনও হয়েছে, আমি যেখানে কাজ করি ইউএস বাংলা মেডিকেল কলেজে, আপনারা তো জানেন এটা রূপগঞ্জে, ওই এলাকাটা তো আসলে এখনও ঠিক রাজধানীর মতো এত উন্নত না। তো যেটা হয়, অনেক মহিলা হয়তো 3rd টাইম প্রেগনেন্ট বা 3rd টাইম তার সিজার হবে, ও পুরো প্রেগনেন্সিতে একবারের জন্য কোনো ডাক্তার দেখায়নি। খুবই অবাক করা ব্যাপার যে এতটা অসচেতন এখনো মানুষ। আর ছোট ছোট মেয়েরা যারা প্রেগনেন্ট, এবং ওখানে বাল্যবিবাহ অনেক বেশি, তো ছোট ছোট মেয়েরা প্রেগনেন্ট, তাদের 6 মাস 7 মাস 8 মাস হলে তারা একটা আলট্রাসোনোগ্রাফ করতে আসে, শুধু ছেলে না মেয়ে সেটা দেখার জন্য। কিন্তু মায়ের কি প্রবলেম বা বাচ্চার কি জটিলতা সেটা দেখা ওদের আগ্রহ কম। আমরা কতটুকু পিছিয়ে রয়েছি, আমাদের সচেতনতার জায়গা কতটা ল্যাকিংস। জি, তাহলে এখন আমরা আসলে অ্যান্টিনেটাল কেয়ারটা কি? অ্যান্টিনেটাল কেয়ার বলতে কিন্তু আমরা বুঝি যে শুধুমাত্র আমরা পেশেন্ট আসলো, তার পেটে হাত দিয়ে দেখলাম বাচ্চাটা কত বড় হলো, নট দ্যাট। নিশ্চয়ই নয়। এটার সাথে সাথে তাকে কি কি পরীক্ষা নিরীক্ষা করতে হবে, তার কি কি জটিলতা হতে পারে, কোন জটিলতা হলে সে কি করবে, কি অ্যাডভাইস, ইনক্লুডিং অল, যে তার নিউট্রিশন কি হবে, তার পোশাক আশাক কেমন হবে, কি কাজ করবে, কতটুকু ভারী কাজ সে করতে পারবে, সব কিছু সম্পর্কে তাকে জানানো। এবং কখন ইমিউনাইজেশন নেবে, এই যে টিটি টিকা অনেকে ভয়ে নেয় না, আগে নিয়েছে সেটাও ভুলে গেছে, একটা নিয়ে আর নেয়নি। এই যে অবস্থাগুলি সব কিছুর বিবেচনায়, এবং সে কখন কোন রিস্ক ফ্যাক্টর হলে, কোন অসুবিধা দেখা দিলে সে হসপিটালে আসবে, সাথে সাথে ডাক্তারের কাছে আসতে হবে, এবং কতদিন পর পর ডাক্তারের কাছে আসবে, এবং কি কি পরীক্ষা নিরীক্ষা করাবে, এগুলি সবই কিন্তু অ্যান্টিনেটাল চেক আপের আওতায় চলে আসে। এবং আমি খুবই গুরুত্ব দিই প্ল্যানিংয়ের। প্ল্যানিংটা খুব ইম্পর্টেন্ট, যে সে যে একটা প্রত্যন্ত জায়গায় আছে, ওখান থেকে তার কোনো প্রবলেম হলে সে কিভাবে আসবে, তার টাকা, সবাই তো আর অনেক টাকা পয়সার মালিক না, তাহলে তার যে একটু একটু করে টাকা পয়সা জমাতে হবে, তার প্রয়োজনের সময় যাতে তার সমস্যা না হয়, সেজন্য হসপিটালে আসতে পারে। একটু ব্লাড, আমরা দেখা যায় একটোপিক প্রেগনেন্সির ব্যাপারে আমরা পরে আসবো হয়তো, যে অনেক ব্লাড দরকার হয়, সেই ক্ষেত্রে
তারা কোনো ডোনার ব্লাড গ্রুপিং তৈরি করার নেই তাদের, কোনো ব্লাড গ্রুপ জানা নাই, তারপরে তার কোনো লোকের সাথে কমিউনিকেশন নাই যে তাকে ব্লাড দিতে পারে। তারও ব্লাড গ্রুপ 5 জন লোক নিয়ে আসলো, কারোর সাথে তার ব্লাড গ্রুপ মিললো না, ক্রস ম্যাচিং হলো না। তাহলে আমরা কি করতে পারি? ওই মুহূর্তে পেশেন্ট শকে যাচ্ছে, আমরা পড়ে যাই বিপদে। আর পেশেন্টকে বোঝালেও বোঝে না যে কেন ইমার্জেন্সি, কেন এটা এত ইমার্জেন্সি, কেন তার এরকম অবস্থা। আমি একটা পেশেন্টের কথা বলি। একজন রোগী আসলেন, উনি মোটামুটি শিক্ষিত মহিলা, তার অনেক দিন পরে মানে সেকেন্ডারি সাবফার্টিলিটি ছিল, সে প্রেগন্যান্ট, সে জানে না যে সে প্রেগন্যান্ট। আচ্ছা, আসলো পেটে ব্যথা নিয়ে, অ্যাবডোমেন ডিস্টেন্ডেড হয়ে যাচ্ছে, তার রেসপিরেটরি প্রবলেম হচ্ছে এবং সে ঘামছে। ঘামছে মানে সে শকে যাচ্ছে, প্রচণ্ডভাবে ঘামছে এবং উঠে বসতেও পারছে না, ব্রিদিং ডিফিকাল্টি হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এই অবস্থায় আসলো। তাকে যত বোঝাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে সে তার 120-এর উপর পালস, যে তার রাপচার্ড একটোপিক, কিন্তু তাকে বোঝানোই যাচ্ছে না যে উনি প্রেগনেন্ট এবং তার টিউবে বাচ্চা ছিল, সেটা ফেটে গিয়েছে। এই কথাটা সে মানতেই রাজি না। তার সাথে যারা এসছেন তারাও মানতে রাজি না। ব্লাড লাগবে সেটাও মানতে রাজি না। এখন আর কিছু সময় হলে কিন্তু সে মারা যাবে শকেতে, কিন্তু আমরা বোঝাতেই পারছি না। আবার আরেকজন মেয়ের কথা বলি, সে আমাদের এখানে এখনো ভর্তি আছে। মেয়েটা অল্প বয়সী একটা মেয়ে, প্রথম প্রেগনেন্সি। তার আলট্রাসোনোগ্রাফিতে ইউটারাস এমটি পাওয়া যাচ্ছে, কিন্তু তার বিটা ইসিজি বেশি। প্রেগনেন্সি টেস্ট সে ঘরে করে এসেছে, তার পজিটিভ, কিন্তু ইউটারাস এমটি। এখন তাকে বোঝানো যাচ্ছে না যে সে প্রেগনেন্ট, কিন্তু ইউটারাসের মধ্যে বাচ্চাটা নাই, জরায়ুতে বাচ্চা না হয়ে অন্য কোথাও আছে, এটা বুঝতে নারাজ। এখন এই যে সমস্যাগুলি, এখন এই অবস্থায় যদি আমরা ছেড়ে দেই, তাকে যদি আমরা না বুঝাই, তাকে আমরা ডেফিনিটিভ স্পেসিফিক ট্রিটমেন্টের মধ্যে না আনতে পারি, তাহলে এদের জটিলতা কিন্তু অনেক ক্রমাগত বাড়তেই থাকবে। এবং ম্যাম, এই যে অ্যান্টিনেটাল চেকআপ গুলো, এগুলোর গুরুত্ব কিন্তু এখানেই, এবং আপনারা বারবার এই কারণে কনসার্ন করেন, অ্যাওয়ার করেন। আমরা আমাদের আলোচনার মাধ্যমে অ্যাওয়ার করছি, এবং আপনাদের জায়গা থেকে আপনারা তো প্রতিনিয়ত কনসার্ন করছেন যে অ্যান্টিনেটাল চেকআপটা কি কারণে করা জরুরি। অনেক সময় দেখা যায় মায়েরা ডায়াবেটিক ছিল না, হঠাৎ করে ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে গিয়েছে, কিংবা উচ্চ রক্তচাপে ভুগছে, কিন্তু বিষয়টি তিনি জানেনই না, কিংবা উচ্চ রক্তচাপের কোনো মেডিসিনও গ্রহণ করছেন না, এবং এটি যে তার খিঁচুনির কারণ হতে পারে প্রেগনেন্সি পিরিয়ডে, এই বিষয়টাকে তারা কনসার্নে আসতেই চায় না, কিংবা কোনোভাবেই সতর্ক করতে পারছেন না আপনারা। এই কারণে অ্যান্টিনেটাল চেকআপ করাটা অত্যন্ত জরুরি। এবং এই যে প্রেগনেন্সির সময়টিতে আলট্রাসোনোগ্রাম বা রক্তের পরীক্ষা কিংবা ব্লাড গ্রুপিং, এগুলো তো অত্যন্ত জরুরি। ম্যাম, একটু জানতে চাই যে আপনি তো বিভিন্ন উপসর্গের কথা বললেন, যে কি করে বুঝবেন, বুঝবো কিভাবে সেটা বোধহয় পুরোটা বলা হয়নি। আরেকটু বলি, যেমন প্রথমত যেটা থাকবে, তার তো একটা প্রেগনেন্সি, বেশিরভাগ সময় দেখা যায় 70% কেসের বেলায় তাদের একটা শর্ট পিরিয়ড অফ অ্যামেনোরিয়া থাকে, মানে কিছুদিন ধরে মাসিক বন্ধ আছে বা ডেট ওভার হয়ে গিয়েছে, এরকম একটা হিস্ট্রি থাকবে। আর 100% কেসে থাকবে যেটা লোয়ার অ্যাবডোমিনাল পেন, তলপেটে ব্যথা। তারা একটা হয়তো প্রথমে একটা ডিসকমফোর্ট ছিল, একটা অস্বস্তি ভাব ছিল, যে পাশে একটোপিক সেই পাশে, এরপরে দেখা গেল যে পুরা পেট জুড়ে ছড়াচ্ছে ব্যথাটা, অথবা পুরা তলপেট জুড়ে ব্যথাটা সে প্রথম থেকে ফিল করছিল, এরকম একটা ব্যাপার থাকবে। আর পারভেজেনাল ব্লিডিং, মানে একটু একটু করে ব্লিডিং হচ্ছে। এটা হতে পারে একটু বেশি ব্লিডিং, হতে পারে শুধু স্পটিং একটু করে হচ্ছে। আবার এই যে বললাম যে শতকরা 70% মহিলার ব্লিডিংটা থাকে। এখন মানে পিরিয়ড অফ অ্যামেনোরিয়াটা 75% ক্ষেত্রে মহিলারা জানে যে তার ডেট মিস হয়েছে, আবার অনেকে বুঝতেও পারে না। কেন বুঝতে পারে না? অনেক সময় হয় যে তার ডেট মিস হওয়ার 2-1 দিনের মধ্যেই অল্প অল্প করে ব্লিডিং শুরু হয়ে যায়, সেজন্য সে বুঝতে পারে না, বা 2 দিন 4 দিন পরে যে ব্লিডিংটা হচ্ছে অল্প অল্প করে, সে মনে করে যে হয়তো পিরিয়ড হচ্ছে না, এরকম হয়তো বেশি করে ব্লিডিং হবে। অনেক সময় পেশেন্টরা এই জন্যও আসে যে আমার পিরিয়ডটা হচ্ছে একটু একটু করে, কিন্তু ভালোভাবে হচ্ছে না। পরে আলট্রাসোনোগ্রাফি করে দেখা গেল তার আসলে একটোপিক প্রেগনেন্সি। তো এই যে আমরা বলি ট্রায়াড, সিমটম ট্রায়াড, এটার মধ্যে মেন হলো তার লোয়ার অ্যাবডোমিনাল পেইন থাকবে, তলপেটে ব্যথা থাকবে, তার সাথে অল্প অল্প ব্লিডিং থাকবে, আর হিস্ট্রি অফ অ্যামেনোরিয়া থাকবে। আর যাদের রাপচার্ড একটোপিক হয় তাদের 10% কেসে যেটা থাকবে শকের একটা হিস্ট্রি অফ সিনকোপ থাকবে, যে হঠাৎ করে পেটে একটা ব্যথা হলো, ব্যথা হয়ে অজ্ঞান হয়ে গেল, তারপর থেকে পেশেন্টের তলপেটে একটু ব্যথা রয়ে যাচ্ছে এবং পেশেন্ট সাদা হয়ে যাচ্ছে, ব্লিডিং হচ্ছে, অ্যাবডোমেন ডিস্টেন্ডেড হয়ে যাচ্ছে। যেটা বললাম যে একজন পেশেন্ট আসলেন, তার ব্রিদিং ডিফিকাল্টি, মানে পেটের ভিতরে রক্ত জমতে জমতে এমন একটা অবস্থা যে শ্বাস নিতে পারছে না, উঠে বসতে পারছে না, এরকম একটা অবস্থা। আস্তে আস্তে পেশেন্ট শকে চলে যেতে পারে।
এবং তাৎক্ষণিকভাবে যদি চিকিৎসকের কাছে না নিয়ে যাওয়া হয় হয়তো বা জীবন শঙ্কার মুখে সেক্ষেত্রে নারীটির। তাই প্রত্যেকটি নারীকে প্রেগনেন্ট হয়েছে কিনা বিষয়টি বাসায় পরীক্ষার পাশাপাশি অবশ্যই হাসপাতালে গিয়ে গাইনি ডিপার্টমেন্টে তার আরো বিস্তারিত পরীক্ষা কিংবা অ্যান্টিনাটাল চেকআপ করাটা অত্যন্ত জরুরি। একটা আল্ট্রাসোনোগ্রাফি, এর জন্য আমরা বলি 6 to 8 উইকস এর মধ্যে একটা আল্ট্রাসোনোগ্রাফি করতে। কেন বলি যে ঠিক ইউটারাসের মধ্যে আছে কিনা, জরায়ুর ভিতরে প্রেগনেন্সিটা আছে কিনা যেমন জানা দরকার। একটা সিঙ্গেল প্রেগনেন্সি না মাল্টিপল প্রেগনেন্সি, যে টুইন হতে পারে, যমজ হতে পারে, ট্রিপলেট হতে পারে, এই ধরনের কোনো সমস্যা আছে কিনা, বাচ্চাটা সুস্থ আছে কিনা, জীবিত আছে কিনা, সেটাও একটা দেখা বিষয় আছে। এই জিনিসগুলি আমরা প্রথম 6 থেকে 8 সপ্তাহের মধ্যে দেখি। আর যেটা হয় একটোপিক প্রেগনেন্সি ইউজুয়ালি যদি টিউবের মধ্যে হয় এটা 6 থেকে 8 সপ্তাহের বেশি সময় যায় না, এর মধ্যেই রাপচার হয়ে যায়। সেই জন্য আমরা যদি 6 to 8 উইকসের মধ্যে একটা আল্ট্রাসোনোগ্রাফ করি এই জিনিসটা আমরা স্পষ্টভাবে বুঝতে পারি এবং অ্যাকর্ডিংলি, যেমন রাপচার হয়ে যাওয়া তো একটা ভীষণ খারাপ অবস্থা, এর আগেই আমরা যদি ডায়াগনোসিস করতে পারি তাহলে যেটা হয় পেশেন্টকে আমরা অলমোস্ট সেটেল থাকতে থাকতেই এই ট্রিটমেন্টটা দিয়ে দিতে পারি। এবং আমাদের দেশে প্রত্যন্ত অঞ্চলগুলোতে অসংখ্য মায়ের মৃত্যুর অন্যতম কারণ একটোপিক প্রেগনেন্সি। ম্যাম, আমরা কি করে সচেতন হতে পারি কথা বলবো একজন মায়ের একটোপিক প্রেগনেন্সি হয়েছে কিনা, কোন ধরনের উপসর্গের মাধ্যমে বুঝবেন? যখন একজন মা শনাক্ত হয়ে যাবেন, আপনি বলছিলেন 6 থেকে 7 সপ্তাহের মধ্যে এটি বোঝা সম্ভব, তো বুঝার পরে তাৎক্ষণিকভাবে করণীয় কি? আপনি তো বলছিলেন এটি মেডিকেল ইমার্জেন্সি, তাৎক্ষণিকভাবে চিকিৎসকের কাছে না গেলে হতে পারে জটিলতা। এখন আমরা তো বলেছিলাম যে কি কি উপসর্গ তাদের হবে, যেমন একটু ব্লিডিং হতে পারে, লোয়ার অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে এবং প্রেগনেন্সি টেস্ট পজিটিভ থাকলো। কিন্তু আমরা যদি টিভিএস করি, এমনি ট্রান্সভাজাইনাল আল্ট্রাসোনোগ্রাফ ছাড়াও পার অ্যাবডোমিনালি মানে পেটের উপর দিয়েও যদি এখন তো আল্ট্রাসোনোগ্রাফি অলমোস্ট সব জায়গায় অ্যাভেলেবল, যদি করি এবং ইউটেরাস যদি দেখা গেল যে ইউটেরাসের মধ্যে কিছু নাই কিন্তু তার প্রেগনেন্সি টেস্ট পজিটিভ, তখন আমরা টিভিএস মানে ট্রান্সভাজাইনাল আল্ট্রাসোনোগ্রাফ করতে পারি। ট্রান্সভাজাইনাল আল্ট্রাসোনোগ্রাফি করলে আমরা খুব কাছের থেকে দেখতে পারি যে কোথায় তাহলে প্রেগনেন্সিটা আছে। ইউটেরাস যেহেতু এমটি, খালি আছে, ইউটেরাসে কোনো প্রেগনেন্সি সাইট দেখা যাচ্ছে না, তাহলে কোথাও তো প্রেগনেন্সিটা আছে, তাহলে আমরা সেটা করব, একটা ট্রান্সভাজাইনাল আল্ট্রাসোনোগ্রাফি। আর যেটা করা লাগে সেরাম বিটা ইসিজি, এটা একটা হরমোন টেস্ট, যে হরমোনটা আসে প্রেগনেন্সি থেকে। তো এখন আমরা যদি দেখি যে বিটা ইসিজি লেভেল বেশি আছে কিন্তু ইউটেরাস খালি, ইউটেরাসে কিছু দেখতে পাচ্ছি না, তাহলে আমাদের সাসপেশনটা আরও বাড়বে যে হ্যাঁ অন্য কোথাও তাহলে প্রেগনেন্সি আছে। আরেকটা যেটা করতে পারি আমরা, যে কোথাও পাচ্ছি না, আমরা যেমন একটা পেশেন্টের বেলায় কোথাও পাচ্ছি না, বিটা ইসিজি বাড়ছে, ইউটেরাস এমটি, কিন্তু কোথাও আমরা প্রেগনেন্সি সেক দেখতে পাচ্ছি না, বারবার 2 দিন পর পর আল্ট্রাসোনোগ্রাফ করাচ্ছি কিন্তু প্রেগনেন্সি সাইক কোথাও আসে না। এরকম যদি হয় তাহলে আমাদের কি করণীয়? তাহলে আমরা ল্যাপারোস্কোপি করেও খুঁজে দেখতে পারি যে কোথায় আছে। যদি এটা হয়ে থাকে যে সেকেন্ডারি অ্যাবডোমিনাল কোনো প্রেগনেন্সি হয়েছে, সেখানে কন্টিনিউ করছে কিন্তু আমরা ইউটেরাসে দেখতে পাচ্ছি না বা আল্ট্রাসোনোগ্রাফিতেও পাচ্ছি না, তাহলে আমরা এটা করতে পারি। আরেকটা যেটা বললাম যে বিটা ইসিজি, সেরাম বিটা ইসিজি, এটা রক্তের একটা পরীক্ষা, এটা আমরা করে দেখি। সাধারণত হয় কি একটা সময়ের সাথে সাথে যে 6 উইকস প্রেগনেন্সিতে বিটা ইসিজি কত থাকবে, 8 উইকসে কত থাকবে, 10 উইকসে কত, এরকম একটা রেঞ্জ আছে। এখন একটোপিক প্রেগনেন্সি হলে বিটা ইসিজিটা ওই লেভেলে বাড়বে না, একটু কম থাকবে, যতটা বাড়ার কথা 2 দিন পর পর যতটুকু হওয়ার কথা 48 আওয়ার্স পর পর ওরকম হবে না। আমরা এটা দেখেও মনিটর করতে পারি যে বিটা ইসিজি লেভেলটা যেহেতু বাড়ছে না, ইউটেরাস বারবারই আমরা এমটি পাচ্ছি, খালি পাচ্ছি, তাহলে একটোপিক কোথাও আছে। এটা আমরা হলো ল্যাবরেটরি ইনভেস্টিগেশন এইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। আর যখন আইডেন্টিফাইড হয়ে গেল তখন তো আমরা ডেফিনেটিভ একটা ট্রিটমেন্টে যাব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আইডেন্টিফাই করার 3টা অপশন আছে আমাদের, একটা আল্ট্রাসোনোগ্রাফি, একটা সেরাম বিটা ইসিজি বাড়ছে কিনা সেই লেভেলে সেটা দেখা, এবং ল্যাপারোস্কোপি। এই আমরা টিভিএস করে আমাদের দেশে কি সব হাসপাতালগুলোতে ল্যাপারোস্কোপিক এই সার্ভিসটি अवेलेबल রয়েছে? সব জায়গায় নেই। সেই ক্ষেত্রে কোন কোন ধরনের হাসপাতালগুলোতে গেলে তারা এই সুবিধাটি পাবে? এই সুবিধা সবসময় যে ল্যাপারোস্কোপি লাগবে তাও কিন্তু না, এখনো তো ওপেন করে করা যাচ্ছে। নিশ্চয়ই ওপেন করে করা যাচ্ছে, তাহলে ওপেন করে করা কিন্তু সব গাইনোকোলজিস্ট সব সেটআপে করতে পারে, যত লো রিসোর্স সেটআপ থাকুক না কেন করতে পারে, সব জায়গায় করতে পারবে। এবং সব সময় আনরাপচার যদি থাকে
ধরেন ইউটেরাস টিউবে একটা প্রেগনেন্সি হলো, একটা সময় এসে টিউব তো ছোট জায়গা, একটা ফ্যালোপিয়ান টিউব তো অনেক চিকন একটা জায়গা। আমি যেটা আগে ছবিতে দেখিয়েছিলাম আবারও একটু দেখাই, এই ফ্যালোপিয়ান টিউবে একটা প্রেগনেন্সি স্যাক কতদিন আটবে, যখন বড় হবে তো 4 সেন্টিমিটারের বেশি হলে আর আটবে না, তখন হবে কি এটা রাপচার হয়ে যাবে। তো রাপচার হয়ে গেলে জটিলতাটা অনেক বেশি, আচ্ছা অনেক বেশি, কারণ রাপচার হয়ে যাওয়ার সাথে সাথে হবে কি প্রচুর পরিমাণে ব্লিডিং হতে থাকবে। এই ব্লিডিং তো ইউটেরাস দিয়ে বের হয়ে যাওয়ার জায়গা নেই, নিচ দিয়ে বের হয়ে আসতে পারবে না, ওটা কোথায় যাবে? সমস্ত ব্লাডগুলি জমতে থাকবে পেটের ভিতরে। তো আমরা যেহেতু দেখতে পাচ্ছি না পেটের ভিতরে ব্লাড জমছে, পেটে ব্যথা নিয়ে পেশেন্ট আসলো, কিন্তু কতটা ব্লাড জমছে সেটা তো আমরা এক্সামিন না করে বুঝতে পারবো না। তো আলট্রাসোনোগ্রাফি আমরা ট্রান্সঅ্যাবডোমিনাল মানে পেটের উপর দিয়ে আলট্রাসোনোগ্রাফি করেও বুঝতে পারি যে কতটা ব্লাড জমেছে, কারণ অনেক ব্লাড জমলে একদম পুরো পেট ভরে যায়। আমরা ক্লিনিক্যালি হাত দিয়েও বুঝতে পারি, পারভেজানাল এক্সামিনেশন করেও বুঝতে পারি যে ব্লিডিং কতটা জমেছে। তো একই সাথে হয় কি পেটের মধ্যে ব্লাড জমছে, শরীর থেকে তো ব্লাডটা যাচ্ছে, মা তো এদিকে রক্ত স্বল্প হতে হতে একসময় রক্তশূন্যতার দিকে চলে যেতে থাকে, তাই না? পেশেন্ট খারাপ হয়ে যেতে থাকে। তাহলে এরকম একটা অবস্থায় সাথে সাথে যদি আমরা চিকিৎসাটা শুরু না করতে পারি, এই মাকে বাঁচানো কঠিন হয়ে যায়। আচ্ছা, এখন সাথে সাথে চিকিৎসা করা, আমরা হয় কি অন্যান্য ট্রিটমেন্টের বেলায় আগে পেশেন্ট হয়তো রিসাসিটেট করলাম, যে সব কিছু ঠিকঠাক করে তারপরে অপারেশনের জন্য গেলাম। আমরা একটা রুটিন অপারেশনের সময় কি করি, আগে তার রক্ত কম থাকলে রক্ত পরিমাণটা বাড়াই, রক্ত দেওয়ার দরকার হলে দেই, এবং সবকিছু ইনভেস্টিগেশন করে টোরে একদম একটা ফিটনেস দেখে তারপরে তার অপারেশন করি। এই পেশেন্টের ক্ষেত্রে কিন্তু সেটা করা যাবে না। এখানে আমরা বলি যে রিসাসিটেশন অ্যান্ড ল্যাপারোটমি সাইড বাই সাইড। এখন যখন রাপচার্ড একটোপিক হয়ে যাবে তখন কিন্তু ল্যাপারোস্কোপি করার সুযোগ নাই, তখন আমাদের ওপেন করতে হবে, অ্যাবডোমেন ওপেন করতে হয়। কারণ যেই সময়টা যত তাড়াতাড়ি করা যাবে অপারেশনটা, যত তাড়াতাড়ি করা যাবে, কুইক ইন কুইক আউট এরকম ব্যাপারটা। তাড়াতাড়ি অপারেশন করার জন্য তো রোগীকেও হাসপাতালে তাড়াতাড়ি আসা জরুরি হবে নিশ্চয়ই, কিন্তু হাসপাতালে তাড়াতাড়ি আসার আগে আপনি এই যে রাপচার্ড হয়েছে কিনা, আপনি তো বলছিলেন পেটে হিউজ ব্লাড জমে যাচ্ছে, এবং আপনি বলছিলেন শকেও চলে যাওয়ার একটি সংখ্যা রয়েছে, আর কি বিশেষ উপসর্গগুলো থাকলে তাৎক্ষণিকভাবে হাসপাতালে যাবে একজন মা? যখন পেটে হঠাৎ করে তার ব্যথা হয়ে যদি আনকনশাস হয়ে যায়, এটা তার প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ, তার পেটে ব্যথা হয়ে পেশেন্ট অজ্ঞান হয়ে গেল হঠাৎ করে, এবং তাৎক্ষণিকভাবে অজ্ঞান হয়ে গেল, তারপরে আস্তে আস্তে তার পেটটা ফুলতে শুরু করলো, এটা বুঝতে হবে যে তাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব একটা অপারেশন হয় সেরকম হসপিটালে। এখন সে যদি এরকম একটা হসপিটালে যায় যেখানে শুধু আউটডোরে দেখাচ্ছে তাহলে হবে না, এরকম একটা হসপিটালে আসতে হবে যেখানে হাসপাতালে ব্লাড ট্রান্সফিউশনের সুবিধা আছে, যেখানে অপারেশন করার মতো ডাক্তার আছে, যেখানে তাকে ম্যানেজ করার মতন ব্যবস্থাপত্র আছে, এবং যে কোনো সময় আইসিইউ সাপোর্টও লাগতে পারে। আইসিইউ সাপোর্ট লাগতে পারে যদি শকে থাকে, তাহলে সেরকম আইসিইউ সাপোর্ট তো পরে, আগে অন্তত অপারেশনটা করে তার ব্লিডিং পয়েন্টটাকে বন্ধ করার মতো ব্যবস্থাটা আগে নিতে হয়। তারপরে আমরা ব্লাড ট্রান্সফিউশন দিলাম, পেশেন্ট ইমপ্রুভ করলো। আর যদি এমনও হয় যে পেশেন্ট আসতে আসতে একদম আনকনশাস, আইসিইউ লাগবে, তাহলে তো যেখানে আইসিইউ আছে সেখানেই যেতে হবে নিশ্চয়ই। তাহলে এই পেশেন্টদের নিয়ে আমাদের খুব সমস্যা, কারণ কেউ তো আর ব্লাড দেওয়ার মতো লোকজন জোগাড় করে বসে থাকে না, হঠাৎ করে এরকম একটা অবস্থা হয়ে যাবে সেটাও ধারণা করে না। এই সমস্ত মা দেখা যায় দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে, তারা তাদের ব্লাড গ্রুপ কি, তাদের রক্ত কোন গ্রুপের সেটাও জানে না, এবং ব্লাড ডোনারও তখন হঠাৎ করে পাওয়া যায় না। এটা হলো রোগীর জন্য সমস্যা, আমাদের জন্য সমস্যা। তখন আমরা যেটা করি, আমাদের নিজেদের স্টুডেন্টদের থেকে, ডাক্তারদের থেকে বা আমাদের সন্ধানী যে বিভিন্ন মাধ্যমে আপনারা সেটাকে ডোনার রেডি করেন, জোগাড় করার চেষ্টা করি যে প্রাণ তো বাঁচাতে হবে একটা মায়ের। নিশ্চয়ই, কিন্তু আমাদের দেশে অধিকাংশ হাসপাতালগুলোতে হয়তো বা মেডিকেল কলেজ নেই, তাদের জন্য বিষয়টি আরেকটু শঙ্কাপূর্ণ, এবং প্রত্যেকটি মাকে এই কারণে আপনি যেমনটি বলছিলেন দ্রুত সময়ের মাঝে যদি প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ হয় অবশ্যই অ্যান্টিনেটাল চেক আপ করাটা অত্যন্ত দরকার। ম্যাম, একটু জানতে চাই যে প্রেগন্যান্সি তো ইউটিউব আপনি বলছিলেন ফ্যালোপিয়ান টিউব, ওভারি, বিভিন্ন জায়গায় একটুবি প্রেগন্যান্সি হতে পারে, সেক্ষেত্রে যদি রাপচার্ড না হয় সেক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থা কি হতে পারে আমরা জানবো। পাশাপাশি জানতে চাই যদি আনরাপচার্ড থাকে কিন্তু ধরা পড়েছে আলট্রাসোনোগ্রাফিতে যে তার একটুবি প্রেগন্যান্সি ডেভেলপ করেছে, তো সেক্ষেত্রে আপনাদের চিকিৎসা পদ্ধতিতে সুবিধাগুলো কি কি রয়েছে?
আসলে প্রত্যেক একটোপিক প্রেগনেন্সি ডায়াগনোসিস হওয়ার পরে আমাদেরকে ইন্ডিভিজুয়ালাইজ করতে হয় যে প্রত্যেক পেশেন্টের ক্লিনিক্যাল প্রেজেন্টেশন মানে কী অবস্থায় আমাদের কাছে আসলো এবং পেশেন্টের অন্যান্য সব কিছু মিলে আমাদেরকে চিকিৎসা পদ্ধতি ঠিক করতে হয় যে কার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। এখন আনরাপচার্ড একটোপিক তার যদি টিউবে প্রেগনেন্সি থাকে, অনেক পেশেন্ট কিন্তু আজকাল দেখি বলে যে আমার টিউবে প্রেগনেন্সি ছিল, বোঝে। তো যারা বোঝে না, আনরাপচার্ড অবস্থায় আসলে আর্লি ডায়াগনোসিস হয়ে গেলে অথবা অন্য কোনো কারণে সে আলট্রাসোনোগ্রাফি করতে গিয়েছে, পেটে ব্যথা ছিল, হয়তো ইউরিনের প্রবলেম ছিল, এরকম কোনো কিছুর জন্য আলট্রাসোনোগ্রাফি করতে গিয়ে দেখা গেল যে তার একটা একটোপিক প্রেগনেন্সি, কিন্তু এখনও রাপচার হয় না। এটা তো খুব ভালো একটা অবস্থা, যেটাকে খুব সহজে ডিল করা যায় এবং পেশেন্টও আলটিমেটলি ওরকম বড় কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। যেরকম আনরাপচার্ডের সব ধরনের চিকিৎসা আছে, যেমন এক্সপেক্টেন্ট ট্রিটমেন্ট বলি আমরা, যে আমরা অপেক্ষা করলাম যে এখন কার জন্য অপেক্ষা করবো, পেশেন্টের কোনো সিমটম নাই, পেশেন্ট এমনি ইনসিডেন্টালি কোনো একটা আলট্রাসোনোগ্রাফ করে ডায়াগনোসিস হয়ে আমাদের কাছে আসলো। এখন পেশেন্টের কোনো সমস্যা নাই, সে কোনো শুধু একটু লোয়ার অ্যাবডোমিনাল পেন, মাইল্ড একটু ব্যথা নিয়ে আসছে বা ডিসকমফোর্ট নিয়ে আসছে, তার এমনি অন্য কোনো সিমটম নাই, কোনো ব্লিডিং নাই বা অন্য কিছু নাই। ওরকম অবস্থায় আমরা অপেক্ষা করে দেখতে পারি। আলট্রাসোনোগ্রাফিতে দেখা গেল তার সেক্স সাইজটাও কোনো কার্ডিয়াক অ্যাক্টিভিটি এখনও আসে নাই, বাচ্চার কোনো হার্টবিট দেখা যাচ্ছে না, সামান্য একটু স্যাকটাও 3.5 সেন্টিমিটারেরও ছোটো। তাহলে এরকম অবস্থা আমরা অপেক্ষা করতে পারি যে বিটা ইসিজি করে যে আস্তে আস্তে বিটা ইসিজি কমে যায় কিনা। যদি 24 আওয়ার্স পরে 48 আওয়ার্স পরে আবার আলট্রাসোনোগ্রাফি করে দেখলাম যে না, সেক্স সাইজ মনে হচ্ছে আরও ছোটো হয়ে যাচ্ছে, বিটা ইসিজি করে দেখা গেল বিটা ইসিজিও ফল করে গেল, আরও ফল করে যাচ্ছে, তাহলে ইন দ্যাট কেস আমাদের কিছু করার দরকার নেই, শুধু আমরা অপেক্ষা করব যে কেমন যাচ্ছে। সে আস্তে আস্তে হয়তো রিজর্পশন হয়ে গেল, মানে ওই স্যাকটা আস্তে আস্তে অ্যাবজর্ব হয়ে গেল, ওর আর কোনো কিছুই লাগলো না, ও ভালো থাকলো, নেক্সট টাইম প্রেগনেন্সি হতেও তার আর তেমন কোনো অসুবিধা হবে না। তাহলে আরেকটা গ্রুপ আছে যাদের আমাদের চিকিৎসা দিতে হবে। এখন চিকিৎসা আমরা মেডিকেল চিকিৎসা দিতে পারি, সার্জিক্যাল চিকিৎসা দিতে পারি। মেডিকেল চিকিৎসার মধ্যে ইউজুয়ালি যেটা দেওয়া হয়, সাধারণত আমরা যেটা প্রেফার করে থাকি সেটা হলো মেথোট্রেক্সেট, একটা ড্রাগ যেটা ক্যান্সার রোগীদের অনেক সময় দেওয়া হয়ে থাকে। সেই মেথোট্রেক্সেট আমরা দিয়ে থাকি। এখন মেথোট্রেক্সেট আমরা কখন দিই, কোন পেশেন্টদের দিব? যেই পেশেন্টদের ছোট একটা বাচ্চা আছে, ব্রেস্ট ফিড করছে, তাকে দেওয়া যাবে না। আচ্ছা। যেই প্রেগনেন্সি স্যাকটা 4 সেন্টিমিটারের চাইতে বেশি, 4 সেন্টিমিটারের চাইতে বেশি বড় ডায়ামিটার, তাকে দেওয়া যাবে না। যে স্যাকের মধ্যে দেখা যাচ্ছে বাচ্চা হার্টবিট দেখা যাচ্ছে, একটোপিক প্রেগনেন্সি কিন্তু ওখানে হার্টবিট দেখা যাচ্ছে, তাকেও কিন্তু মেথোট্রেক্সেট দেওয়া যাবে না। অথবা আমরা জানি যে মেথোট্রেক্সেট কখনো আগে সে নিয়েছে, তার এটাতে হাইপার সেন্সিটিভিটি আছে, তাকেও দেওয়া যাবে না। আচ্ছা। তার যদি কোনো লিভার ডিজিজ থাকে, কিডনি ডিজিজ থাকে, এরকম পেশেন্টকেও দেওয়া যাবে না। তাহলে খুব বেছে বেছে আমরা যে পেশেন্টরা এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট তাকে শুধু। আবার বিটা ইসিজি লেভেলের সাথেও কথা আছে, 15,000-এর নিচে, মানে 1500 নিচে থাকতে হবে, 1500 ইন্টারন্যাশনাল ইউনিটের নিচে থাকতে হবে, তাহলে আমরা দিতে পারবো। তাহলে এদেরকে আমরা দিলাম মেথোট্রেক্সেট, এবং খুব ভেবে চিন্তা করে কার ক্ষেত্রে দেয়া যাবে বাছাই করে আমরা দিলাম। দিয়ে আবার 4 দিন পরে তার বিটা ইসিজি লেভেলটা একবার দেখতে হয়, 7 দিন পরে একবার বিটা ইসিজি লেভেলটা দেখতে হয়, সাথে আমরা একটু আলট্রাসোনোগ্রাফিও করে নিতে পারি যে কী অবস্থা দেখার জন্য। এখন যদি দেখা গেল যে না, তার বিটা ইসিজি কমলো না, আরও ফিটাল হার্টবিটটাও চলে আসলো, বাচ্চার হার্টবিটটা বরং দেখা যাচ্ছে, ইন দ্যাট কেস কিন্তু আর মেথোট্রেক্সেট দিয়ে কাজ হবে না, আমাদেরকে অপারেশনে যেতে হবে। আর এছাড়া থাকলো তাহলে মেডিকেল ট্রিটমেন্টের আরও কিছু অপশনস আছে, আরও কিছু ড্রাগস আছে যেটা দেওয়া যায়, পটাশিয়াম ক্লোরাইড, আমরা প্রোস্টাগ্ল্যান্ডিনও দিয়ে থাকি, কিন্তু সেটার চাইতে আমরা বেশি প্রেফার করি মেথোট্রেক্সেট। তো এটা কি কোনো ইনজেকশন? এটা একটা ইনজেকশন। দেবার পদ্ধতি কি? দেবার পদ্ধতি ইন্ট্রামাসকুলার মাসলে আমরা দিতে পারি, একটা ডোজ, সাথে ফলিনিক অ্যাসিড দিতে হয় পরের দিন। আচ্ছা আচ্ছা। আবার যদি একটা দেওয়ার পরে ওরকমভাবে যে প্লেটো হয়ে আছে, প্লেটো বলতে যে বিটা ইসিজি লেভেল যা ছিল ওরকমই আছে, কমছে না, বাড়ছে না, কিন্তু কমছেও না, একই লেভেলে রয়ে যাচ্ছে, তাহলে আমরা আবার আরেকটা দিতে পারি, আরও মাল্টি ডোজেও দিতে পারি। কিন্তু যেটা হয় যে যদি বাড়তে থাকে, বিটা ইসিজি লেভেল বাড়তে থাকলো, ফিটাল কার্ডিয়াক অ্যাক্টিভিটি আসলো, অথবা ফিটাল হার্টবিট একদম আস্তে আস্তে যে কটা আলট্রাসোনোগ্রাফ করছে সবটাতে দেখা যাচ্ছে আরও বড় হচ্ছে স্যাকটা, তাহলে আর কন্টিনিউ করা যাবে না, তাহলে অপারেশনের জন্য যেতে হবে।
তারপর থার্ড অপশন থাকলো সার্জারি। সার্জারি কি? সার্জারির মধ্যে আবার কয়েক রকমের সার্জারি করা যেতে পারে, যা আনরাপচার্ড ফ্যালোপিয়ান টিউব। তাহলে আমি ছবিটা আবার একটু দেখাই, আমাদের বোধহয় আরেকটা ছবি আছে এখানে, এটা বোধহয় অত ভালো স্পষ্ট দেখাও যাচ্ছে না, এটা থেকে দেখাতে হবে। এখন এখানে একটা প্রেগন্যান্সি স্যাক, তাহলে কি করতে হবে? প্রেগন্যান্সি স্যাকটার উপরে আমি একটা লিনিয়ার ইনসিশন দিব। লিনিয়ার ইনসিশন দিব বলতে এরকমভাবে কাটবো, কেটে ভিতর থেকে স্যাকটা জাস্ট সাকশন করে বের করে নিয়ে আসবো। ইনস্ট্রুমেন্ট আছে তো আমাদের, বের করে নিয়ে আসলাম, নিয়ে এসে ওটা অ্যাজ ইট ইজ রেখে দিলাম, শুধু ব্লিডিং পয়েন্টগুলিকে একটু ধরে রাখলাম, আর বাকি এরকম ওপেনই থাকলো। এটা একটা লিনিয়ার সালপিঙ্গোস্টমি বলি আমরা। এছাড়া আর যেটা করা যেতে পারে, যদি এমন হয় যে টিউবটা এতটা ড্যামেজড যে ওটা আসলে আবারও একটুপিকি হবে, এই টিউবে যদি কোনো প্রেগনেন্সি হয় আবার একটুপিকি হবে, তাহলে আমরা ওখান থেকে কেটে ফেলেও দিতে পারি। অথবা এমন যদি হয় যে শুধু ওই জায়গাটাই অসুবিধা, বাকি সামনে পিছনে পুরাটা টিউব ভালো আছে, তাহলে মাঝখানে কেটে, এটা সেগমেন্টাল রিসেকশন বলি আমরা, মাঝখান থেকে ওইটুকু ফেলে দিয়ে আবার এন্ড টু এন্ড জোড়া লাগিয়ে দিতে পারি। নিশ্চয়ই এরকমও হতে পারে। তো সেক্ষেত্রে আপনি যেমন বলছিলেন ইনজেকশনের কথা, বা ইনজেকশন ছাড়া যদি স্যাকটি বড় হচ্ছে কিনা বা হার্টবিট প্রেজেন্ট আছে কিনা, তার মানে ধরা পড়ার পরবর্তীতে আপনারা 2-1 দিন অবজারভেশনের জন্য হাসপাতালে ভর্তি রাখার পরামর্শ দেন। যদি আমরা তৎক্ষণাৎ অপারেশন যে পেশেন্টদের না করি, তাদেরকে তো আমরা সাথে সাথে ছেড়ে দিতে পারবো না। নিশ্চয়ই, কারণ আমরা জানি না যে তার ইনজেকশন যে দিলাম আমি সেটা কতটা কাজে আসছে। যদি এমন হয় তার বাড়িতে যে রাপচার হয়ে গেল, নিশ্চয়ই সেই ক্ষেত্রে ওই রোগীটিকে হাসপাতালে থেকে অবজারভেশনে থাকতে হবে, যে আসলে ইনজেকশনটি কাজ করছে কিনা, কিংবা এই ইসিজি বিটা ইসিজি লেভেলটা কমলো কিনা। ম্যাম, একটি বিষয়ের ক্ষেত্রে জানতে চাই যে একজন মায়ের একটুপি প্রেগন্যান্সি হয়েছে, পরবর্তীতে তার আবারও একটুপি প্রেগন্যান্সি হবার ঝুঁকি কতটুকু? সাধারণত বলা হয় অন্যান্য মহিলা যাদের প্রেগন্যান্সি হচ্ছে, সাধারণ মহিলা যারা, তাদের চাইতে এদের 10 থেকে 15 ভাগ বেশি আবার একটোপিক প্রেগন্যান্সি হওয়ার পসিবিলিটি। আচ্ছা, এই কারণে যে কারণে এখন একটোপিক প্রেগন্যান্সিটা হলো, সেই কারণগুলির কিছু কিছু তো তার মধ্যে রয়েই যাচ্ছে। আচ্ছা, হয়তো আমরা সব কিছু দূর করতে পারছি না, সেজন্যই হবে হয়তো যে তার আরও ঝুঁকিটা অন্যদের তুলনায় 10 থেকে 15% বেশি। নিশ্চয়ই, তার মানে যে কারণগুলোর কারণে একটুপি প্রেগন্যান্সি হচ্ছে, এই কারণগুলোকে একদম আগে থেকে যদি নির্মূল করতে পারি, একটু সচেতন হতে পারি। ম্যাম, একজন মায়ের একটুপি প্রেগন্যান্সি হয়েছে, এটা আমাদের কখনোই কাম্য নয়। তবে একটুপি প্রেগন্যান্সি নিয়ে কোনো মা যদি পরবর্তীতে আবার কনসিভ করতে চান, কতদিন পরে তিনি করতে পারেন? তিনি করতে পারেন তার অন্যান্য যে আন্ডারলাইং যেসব ফ্যাক্টরস আছে সেগুলির ট্রিটমেন্ট নিয়ে উনি একজন ডাক্তারের পরামর্শ নেবেন, বিশেষজ্ঞের পরামর্শ নেবেন যে এখন উনি ফিট কিনা আরেকটা প্রেগন্যান্সি নেওয়ার জন্য। যদি ওনার সেই সব ফ্যাক্টরসগুলি না থাকে, আর উনি সুস্থ থাকেন, ভালো থাকেন, উনি আলট্রাসোনোগ্রাফি করে দেখেন যে ওনার আর ওখানে কোনো অ্যাডহেশন নাই, ওনার টিউবগুলি এখন ভালো আছে, ইউটেরাসে ইনফেকশন নাই, তার অবস্থার সার্বিকভাবে উন্নতি হয়েছে, উনি প্রেগন্যান্সি নিতে পারেন। একটা অপারেশনের ঝুঁকি, একটা অপারেশন হয়ে যাওয়ার পরে শারীরিক সুস্থতা হতেও তো একটু সময় লাগে, সেই সময়টা তাকে দিতে হবে। এবং চাইলেই তিনি নিজের মতো করে কনসিভ করবেন কিংবা কোন রকম ফ্যামিলি প্ল্যানিং করবেন না, বিষয়টি একদমই কখনোই এরকম না যে উনি আর কখনোই প্রেগন্যান্সি নিতে পারবেন না, এবং অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মেনে একটু পরামর্শ নিয়ে নিতে হবে। আমরা আলোচনার একদম শেষ প্রান্তে আছি, আপনার কাছে জানতে চাই যে সমস্ত মায়েরা গর্ভবতী হতে চান বা যারা আক্রান্তের ঝুঁকিতে, যে সমস্ত কারণগুলো বলেন, এই সমস্ত কারণ যদি কোনো মায়ের মধ্যে থাকে, কতটুকু সচেতন হওয়া প্রয়োজন, কি করে তারা সচেতন হতে পারে? আমরা এখন খুব জোর দিয়ে থাকি প্রি কনসেপশন কাউন্সিলিং এর উপর, যে তারা আগেই আসবেন। এখন আসছেনও, অনেক মেয়েরা আসছেন যারা একটু শিক্ষিত মেয়ে, তারা আসছেন আমাদের কাছে আগে যে আমি প্রেগন্যান্সি প্ল্যান করতে চাচ্ছি, এখন আমার কি কি ইনভেস্টিগেশন করা দরকার, আবার আমার কি কি জেনে নেওয়া উচিত যে এই আমার একটা সুস্থ প্রেগন্যান্সির জন্য, বা আমি ভালো থাকবো, সুস্থ থাকবো, এটার জন্য আমার কি করণীয়। তাহলে আমরা তাদেরকে একটা পরামর্শ দিই যে এই আপনার এই বেসিক ইনভেস্টিগেশনগুলি, এগুলি বেসলাইন ইনভেস্টিগেশন, আর কিছু স্পেশাল ইনভেস্টিগেশন, কিছু হিস্ট্রি নেই যে হিস্ট্রিতে তার কোনো এই জটিলতাগুলি ছিল কিনা, কখনো ছিল কিনা। প্রি প্রেগন্যান্সি কাউন্সেলিং এটি অত্যন্ত জরুরি, এবং সেই সাথে অ্যান্টিনেটাল চেকআপের কোনো বিকল্প নেই। আজকের আলোচনার মাধ্যমে এতটুকুই বুঝলাম। আমরা আলোচনার একদম শেষ প্রান্তে, আপনাকে আন্তরিক ধন্যবাদ
গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবেন। আপনাকেও ধন্যবাদ, চ্যানেল 24-কেও ধন্যবাদ। যারা দেখছেন শুনছেন তাদের যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে আমি খুশি হব, কৃতজ্ঞ থাকব। আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক, জিসকা ফার্মা নিবেদিত পিউলি মেডিকেল 24 আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থেকে সবাইকে এই অনুষ্ঠান দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।